আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথমে রয়েছে বিভাগ ক, 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 8টি প্রশ্ন দেওয়া আছে। এখানে 1 নম্বর দাগে সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালভাবে, লম্বভাবে, তির্যকভাবে না স্পর্শকভাবে। তো সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালভাবে। ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার 0.28 ডিগ্রি সেলসিয়াস, 0.76 ডিগ্রি সেলসিয়াস, 1.6 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে 0.28 ডিগ্রি সেলসিয়াস। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%, 60%, 90%, 100%। ওটা উত্তর হবে 100%। 1-4 নম্বর দাগে সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধে যেদিকে বাঁক নেয় সেটা ডান দিক, বাম দিক, উভয় দিক না উত্তর দিক। সঠিক উত্তর হবে বাম দিক। এরপর দেখো কডাল শব্দের অর্থ নদী, জোয়ার, সমুদ্র না হ্রদ। উত্তর হবে জোয়ার। 4 রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। উত্তর হবে চতুর্থ। এরপর দেখো টিস্কো কারখানা যে নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে সুবর্ণরেখা ও খড়কাই, দামোদর, মহানন্দী না হলদি। উত্তর হবে সুবর্ণরেখা ও খড়কাই। 2001 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 21.07%, 19.64%, 17.64%, 1.64%। সঠিক উত্তর হচ্ছে 17.64%। পরের প্রশ্ন বিভাগ খতে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানেও 1 নম্বর করে 8টি প্রশ্ন দেওয়া আছে। 2-1 অ্যানিমোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয়, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। এটা হবে মিথ্যা, কারণ হচ্ছে অ্যানিমোমিটার এর সাহায্যে কী করা হয়, বায়ুর গতিবেগ মাপা হয়। এরপরে হিম প্রাচীর দেখা যায় কোন মহাসাগরে। উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস 16 সেপ্টেম্বর, এটা সত্য না মিথ্যা, এটা সত্য হবে। মরাকোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য পরস্পরের ড্যাশ অবস্থায় থাকে। এখানে শূন্যস্থানে কি বসবে, এখানে হবে পরস্পর যখন সমকোণে থাকে। ঠিক আছে, চন্দ্র এবং সূর্য যখন সমকোণে থাকে তখন মরাকোটাল দেখা যায়। 2-5 নম্বর ব্রাজিল স্রোতের সৃষ্টি হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে, এটা সত্য না মিথ্যা, এটা হবে সত্য। ড্যাশকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, শূন্যস্থান পূরণ করতে হবে। এটা এখানে উত্তর হবে কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত ড্যাশ শহরে অবস্থিত। এখানে শূন্যস্থানে আমাদের সঠিক শব্দ বসাতে হবে। মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি। লিঙ্গ অনুপাত কি? জনসংখ্যার হিসাবে প্রতি 1000 পুরুষে নারী সংখ্যার অনুপাতকে লিঙ্গ অনুপাত বলে। বিভাগ গয়ের দাগে 3 নম্বর দাগে বলা হচ্ছে সংক্ষেপে ব্যাখ্যা করে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 8 নম্বর। 3-1 জেট বায়ু কাকে বলে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল, দ্রুত গতিসম্পন্ন, সংকীর্ণ সর্পিলাকার বায়ু প্রবাহকে জেট বায়ু বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তো আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ এবং একই তাপমাত্রায় একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাত। আপেক্ষিক আর্দ্রতা শতাংশে প্রকাশ করা হয়। 3-2 নম্বর হিমপ্রাচীর অঞ্চলে আবহাওয়া দুর্যোগপূর্ণ কেন? তো উত্তর আটলান্টিক মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত লাব্রাডর স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জল এবং উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জল বেশ কিছু দূর পর্যন্ত পাশাপাশি কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে একটি নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট দেখা যায়, এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে। বিপরীতমুখী দুই সমুদ্র স্রোতের উষ্ণতার পার্থক্যের জন্য এই অঞ্চলে প্রায়ই ঘন কুয়াশা ও প্রবল ঝড় বৃষ্টি হয়। অথবা দিয়ে এখানে বলা হচ্ছে অ্যাপোজি ও পেরিজি কি? তো অ্যাপোজি কিনা চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক 4,70,000 কিলোমিটার হয় তাকে চাঁদের অ্যাপোজি বা অপসূর অবস্থান বলা হয় বা অপভু অবস্থান বলা হয়। এই সময় চাঁদকে একটু ছোট ও কম উজ্জ্বল দেখায়। এই সময় যে জোয়ার হয় তাকে অ্যাপোজি বা অপভু জোয়ার বলেন।
পেরিজিকিন ভূবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে 3,56,000 কিলোমিটার থাকে, চাঁদের এই অবস্থানকে পেরিজি বা অনুসুর অবস্থান বলে। কাছে থাকার জন্য এই সময় চাঁদ প্রায় 14% বড় এবং প্রায় 25 গুণ উজ্জ্বল দেখায়। এই সময়ে সৃষ্ট জোয়ারকে পেরিজি বা অনুভু জোয়ার বলে। 3 নম্বর, সংযোজন ভিত্তিক শিল্প বলতে কি বোঝো? যে শিল্প প্রক্রিয়ায় অন্য শিল্পের উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একত্রিত বা সংযুক্ত করে নতুন পণ্য সামগ্রী উৎপাদন করে তাকে সংযোজন শিল্প বলে। অর্থাৎ সংযোজন শিল্পে চূড়ান্ত পণ্যদ্রব্য তৈরি করতে অন্যান্য শিল্পের তৈরিকৃত বিভিন্ন উপকরণ বা অংশকে একত্রিত বা সংযুক্ত করে কাজে লাগানো হয়। উদাহরণ যেমন হচ্ছে জাহাজ, বিমান, মোটরগাড়ি, রেল ইঞ্জিন, কম্পিউটার ইত্যাদি। পরের প্রশ্ন অথবা দিয়ে বলা হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে? কোনো বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রো রসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। 4 নম্বর, সোনালী চতুর্ভুজ কাকে বলে? ভারতের চারদিকে অবস্থিত চারটি মহানগর যথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। অথবা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন হলো অর্থনৈতিক পরিকল্পনার একটি পদ্ধতি যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণমান রক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার চেষ্টা করে। বিভাগ ঘয়ের প্রশ্ন 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। 4-এর 1 নম্বর দেখে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষাংশগত অবস্থান এদের। দেখো, উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়। উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয়। এই যে পার্থক্যটা তোমরা টেবিলের মধ্যে লিখবে ভালোভাবে। এইদিকে লিখবে মৌসুমী জলবায়ু আর ডান দিকে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, এখানে আমরা পরপর লিখেছি, তোমরা টেবিলের মাধ্যমে লিখবে। এটা কিন্তু মানে দেখতে ভালো লাগবে। 2 নম্বর দেখো, মানে 2 নম্বর আমরা পার্থক্য লিখছি প্রধান অঞ্চল। তো মৌসুমী জলবায়ুর প্রধান অঞ্চল হলো ভারতীয় উপমহাদেশ আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান অঞ্চল হচ্ছে ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চল। 3 নম্বর হচ্ছে বায়ুর চাপ। মৌসুমী জলবায়ু অঞ্চলে স্থানভেদে ও ঋতুভেদে বায়ুর চাপের তারতম্য লক্ষ্য করা যায়। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উপক্রান্তীয় উচ্চ চাপ বিশিষ্ট অঞ্চলের অন্তর্গত। অথবা দিয়ে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখন। তো 1 নম্বর হচ্ছে অবস্থান অনুসারে এদের পার্থক্য। ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলে সাধারণত 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। 2 নম্বর হচ্ছে উৎপত্তিস্থল। ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হয় সমুদ্রের উপর, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অধিকাংশ ক্ষেত্রে স্থলভাগ এছাড়া সমুদ্রের উপরও সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ব্যাস। ক্রান্তীয় ঘূর্ণবাদের ব্যাস 100 মিটার থেকে সর্বাধিক 700 মিটার পর্যন্ত হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ব্যাস 200 কিমি থেকে সর্বাধিক 3000 কিলোমিটার পর্যন্ত হয়। ওকে, এখানে 100 মিটার থেকে সর্বাধিক 700 কিলোমিটার। ঠিক আছে, আগেরটা এটা হচ্ছে 200 কিমি থেকে 3000 কিলোমিটার হয়। তাহলে 2 নম্বর, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান কত থাকে এবং কেন? দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান থাকে 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবীর যে কোনো স্থান 24 ঘন্টা 52 মিনিট পরে একবার করে চাঁদের সামনে আসে, তাই প্রতিটি মুখ্য জোয়ার 24 ঘন্টা 52 মিনিট পরে অনুষ্ঠিত হয়। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটি সময়ে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হয় এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়। অথবা দিয়ে বলা হচ্ছে সমুদ্র স্রোতের 3টি প্রভাব আলোচনা করো। তো 1 নম্বর হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি। শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায়, ফলে হিমশৈলের মধ্যে থাকা পাথর, নুড়ি, বালি প্রভৃতি সমুদ্র বক্ষে দীর্ঘকাল ধরে জমতে উঁচু হয়ে মগ্ন চড়ার সৃষ্টি করে। 2 নম্বর উপকূলের জলবায়ুর নিয়ন্ত্রণ। সমুদ্র স্রোত উপকূলের জলবায়ুর উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। 3 নম্বর কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা। যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন ঘটে সেখানে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ঝঞ্ঝা হয়, ফলে সেখানে জাহাজ বা বিমান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল।
এরপর বিভাগ গতে দেখো 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর এখানটা লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে। ওকে, 5 গুণ 10 সমান 10। 5-এর 1-এর দেখো প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথমে 5-এর 1-এর 1 নম্বরে বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। তো পৃথিবীর স্থায়ী 7টি বায়ুচাপ বলয়ের বায়ুচাপের পার্থক্যের উপর নির্ভর করে ভূপৃষ্ঠের সমান্তরালে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। এগুলির সম্পর্ক 5টি পয়েন্টে আলোচনা করা হলো। দেখো, প্রথম হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহ। বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই চাপ বলয়গুলির বিন্যাসের উপরই বিশ্বব্যাপী নিয়ত বায়ুর গতিপথ নির্ভর করে। 2 নম্বর আয়ন বায়ু ও কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। 3 নম্বর পয়েন্ট, পশ্চিমা বায়ু ও উপমেরু নিম্নচাপ বলয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যায়। এটি উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। 4 নম্বর হচ্ছে মেরুবায়ু ও মেরুবায়ু ও মেরু দেশীয় উচ্চচাপ বলয়। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে শীতল বায়ু সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হয়। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। 5 নম্বর হচ্ছে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন ও বায়ুর গতি। সূর্যকান্তি স্থান পরিবর্তনের ফলে বায়ুচাপ বলয়গুলি সামান্য স্থান পরিবর্তন করলে নিয়ত বায়ু প্রবাহের সীমানাও ঋতুভেদে সামান্য স্থানান্তরিত হয়। ওকে, এরপর একটি চিত্র তোমাদের এখানে অঙ্কন করতে বলা হয়েছে। তো বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর মধ্যে যে সম্পর্ক, এরকম একটা চিত্র তোমাদের বইতেও কিন্তু আছে। তোমরা এটা প্র্যাকটিস করবে এবং এই চিত্রটা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। পরেরটা দেখো, 5-এর 1-এর 2 নম্বর, চিত্রসহ উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো উষ্ণতার তারতম্য ও পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে নিচ থেকে উপরে 5টি প্রধান স্তরে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর, যার গড় উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার প্রতি 1000 মিটার উচ্চতায়। উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। মেঘ, বৃষ্টি, ঝড় প্রভৃতি আবহাওয়ার ঘটনা এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপর থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এটা। এখানে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বাড়ে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস হয়। ঝড় বৃষ্টি না থাকায় একে শান্তমণ্ডল বলে এবং এখান দিয়েই জেট বিমান চলাচল করে। এখানে ওজোন স্তর থাকে, অর্থাৎ O3 যেটা ওজোন স্তর, সেটা এই স্তরে থাকে। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা। উচ্চতা বৃদ্ধির সাথে দ্রুত উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত কমে মেসো পর্যায়ে -93 ডিগ্রি সেলসিয়াস হয় এর উষ্ণতা, যা বায়ুমণ্ডলের শীতলতম স্থান। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড এই স্তরেই পুড়ে ছাই হয়। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুকণা আয়নিত অবস্থায় থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত বেড়ে 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়। 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। 5000 কিমির ওপর থেকে প্রায়, এটা হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে বায়ুমণ্ডলের এই যে সর্বোচ্চ স্তর, এটা এই এক্সোস্ফিয়ার আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং বায়ু অত্যন্ত হালকা। এখানে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন এই স্তরে অবস্থান করে। তো এখানে টোটাল কিন্তু 6টা স্তর রয়েছে। এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ারটা 6 নম্বর স্তর হবে, ঠিক আছে। এটা তোমরা আলাদা করে লিখবে 6 নম্বর স্তর দিয়ে, এবং এটার চিত্রটা এভাবে পারলে তোমরা অঙ্কন করবে। ওকে, প্রথমে হচ্ছে কি, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। টোটাল 6টা স্তর রয়েছে। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ওকে, পরের প্রশ্ন 5-এর 2 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 1। 5-এর 2-এর 1 নম্বর থেকে ভারতীয় কৃষিকাজের মূল বৈশিষ্ট্য আলোচনা করো।
তো ভারতের কৃষিকাজের মূল বৈশিষ্ট্য এখানে আলোচনা করতে বলা হয়েছে। তো দেখো আমরা উত্তর লিখছি, ভারত একটি কৃষি প্রধান দেশ। ভারতীয় কৃষির প্রধান 5টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। ভারতের বেশিরভাগ কৃষক জীবন ধারণের তাগিদে চাষবাস করেন। উৎপাদিত শস্যের অধিকাংশ অংশ পরিবারের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়, উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করা হয়। 2 নম্বর মৌসুমি বায়ুর ওপর চরম নির্ভরতা। ভারতীয় কৃষি মূলত বৃষ্টিপাত নির্ভর। সময় মতো মৌসুমি বায়ু আগমন করলে ফলন ভালো হয়, আর মৌসুমি বায়ুর অনিশ্চয়তার কারণে খরা বা বন্যার সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র জোতের আয়তন। বংশানুক্রমিক জমি বিভাজনের ফলে ভারতের কৃষি জমির আয়তন অত্যন্ত ক্ষুদ্র ও খণ্ড বিখণ্ড, ফলে আধুনিক যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার ব্যাঘাতপ্রাপ্ত হয়। 4 নম্বর হচ্ছে খাদ্যশস্যের প্রাধান্য। বিশাল জনসংখ্যার খাদ্যের সংস্থান করতে ভারতীয় কৃষিতে খাদ্যশস্য যেমন ধান গম উৎপাদনে জোর বেশি দেওয়া হয়, তুলনায় অর্থকরী ফসলের চাষ কম হয়। 5 নম্বর পশু শক্তির ব্যবহার ও প্রচ্ছন্ন বেকারত্ব। আধুনিকীকরণের সত্ত্বেও ভারতে এখনও জমি কর্ষণ ও বহনের কাজে বলদ পশুশক্তি এগুলো ব্যবহৃত হয়। এছাড়া কৃষিক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি লোক যুক্ত থাকায় প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায়। ওকে, পরের প্রশ্ন দেখো 5-এর 2 নম্বর। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তো ভারতের অধিকাংশ সরকারি ও বেসরকারি লৌহ ইস্পাত কারখানা যেমন হচ্ছে টাটানগর, দুর্গাপুর, গৌড়কেল্লা, বোকারো এগুলো হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে গড়ে উঠেছে। এর প্রধান 5টি কারণ এখানে আলোচনা করা হলো। যেমন 1 নম্বর হচ্ছে কাঁচা মালের সহজলভ্যতা। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আকরিক লোহা, যেমন হচ্ছে ময়ূরভঞ্জ, কিরিবুরু কয়লা পাওয়া যায়, ঝরিয়া, রানীগঞ্জ। ম্যাঙ্গানিজ ও চুনাপাথর পূর্ব ভারতের ওড়িশায় পাওয়া যায়, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকে সহজেই ও সস্তায় এগুলো পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে শক্তি সম্পদের সান্নিধ্য। রনকপুর অঞ্চলের রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো খনি থেকে উৎকৃষ্ট কোক কয়লা এবং ডিভিসি ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে প্রচুর বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত জলসম্পদ। আকরিক লোহা শোধন ও বয়লার ঠান্ডা রাখার জন্য প্রয়োজনীয় বিপুল জল দামোদর, সুবর্ণরেখা ও ব্রাহ্মণী নদী থেকে সহজেই পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে উন্নত পরিবহন ও বন্দর সুবিধা। পূর্ব রেলপথ ও দক্ষিণ পূর্ব রেলপথের ঘন জালবিন্যাস এবং কলকাতা ও হলদিয়া বন্দরের সান্নিধ্য কাঁচা মাল আনা ও তৈরি পণ্য রপ্তানিতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে ঘনবসতি ও বাজার। পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার ঘনবসতিপূর্ণ অঞ্চল থেকে প্রচুর দক্ষ ও সস্তা শ্রমিক পাওয়া যায়। এছাড়া পার্শ্ববর্তী পাট শিল্প ও ইঞ্জিনিয়ারিং শিল্পের কারণে এখানে বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে। তো এইগুলো আমরা উত্তর এইভাবে লিখলাম। তো দেখো আজকে আমরা তোমাদের এই ভিডিওতে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে অনেক প্রশ্ন অধিকাংশ প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে, তবে হুবহু এরকম কোশ্চেন পেপার তোমরা পরীক্ষায় পাবে না। এটা একটি মডেল কোশ্চেন সেট, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়ে এটা সেটটিকে সাজানো হয়েছে। ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো আজকের এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।